রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। সবাইকে স্বাগত জানাচ্ছি কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকের সাথে আলাপ করি। আমাদের সাথে এই মুহূর্তে আছেন কবি, প্রাবন্ধিক, অনুবাদক রাজু আলাউদ্দিন। রাজু ভাই কেমন আছেন? এবার কয়টা বই? এবার প্রায় ৫-৬টা বই বেরোবে। আটটার নাম তো আমি শুনলাম। আচ্ছা, যেই কয়টার নাম মনে আছে যদি একটু বলেন আমাদের। ৮টা বেরোবে, আসলে ৩টা বেরোবে ইয়ে থেকে, পশ্চিমবঙ্গ থেকে। আচ্ছা, ফলে বাকিগুলো এখান থেকে। ৮টা ঠিকই শুনেছেন, কিন্তু এখান থেকে বেরোবে ৫টা। কারা কারা কি কি বই করছে? কথা প্রকাশ করছে দুটো। একটা নতুন, যেটা লাতিন আমেরিকান সাহিত্য নিয়ে প্রবন্ধ, ওটার নাম হচ্ছে পাঠের পরাগায়ন, ঠিক আছে। আরেকটা হচ্ছে ভাষা বিষয়ক, আমার একটা বই বেরিয়েছিল এর আগে, সেটা একদম দ্বিগুণ আকারে বর্ধিত কলেবরে। হ্যাঁ, বর্ধিত কলেবরে বেরিয়েছে। আর পাঞ্জেরি থেকে বেরিয়েছে একটা বিভিন্ন বিষয়ের প্রবন্ধের আমার সংকলন, ওটার নাম হচ্ছে লক্ষ্যে উপলক্ষে। আর উজান থেকে বেরোবে একটা, সেটা হলো অনুবাদ বিষয়ক আমার যত বিভিন্ন প্রবন্ধ আছে, যেটার নাম হচ্ছে অনুবাদ, আদর্শ ও অবহেলা। বাহ রাজু ভাই, অভিনন্দন। আমি নিশ্চিত আমাদের পাঠকদের মানে পাঠ তৃপ্তি, মানে পাঠ ক্ষুধা মেটাবে এই বইগুলো। আমি যেটুকু জানি আপনি মানে সারাদিন তো লেখালেখি করেন, সারাক্ষণই লেখেন। আপনার লেখালেখির প্রক্রিয়াটা কেমন আসলে? নিয়মিত রুটিন আছে নাকি মানে কবিতা যেরকম আপনি ডাক আসলে লেখেন? হ্যাঁ হ্যাঁ, না, লেখার ক্ষেত্রে নিয়মিত কোনো রুটিন নাই, তবে মানে প্রতিদিনই লেখার জন্য বসি, এইটুকু ঠিক আছে। আর হয়তো প্রতিদিন কখনো কখনো একটানা লেখা হয়, আবার কখনো কখনো ২-১ দিন বা ২-৩ দিন গ্যাপ থাকে। তো যেই সময়টা গ্যাপ থাকে সেই সময়টা পড়ি। নতুন আইডিয়া আপনি কিভাবে জেনারেট করেন? প্রবন্ধের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে আমার প্রবন্ধ লেখার জন্য আইডিয়ার কোনো অভাব নেই। এই জন্য যে আমি এক হলো দেশি সাহিত্য সম্পর্কে আমি লিখি, আমি বিদেশি সাহিত্য সম্পর্কে লিখি, এছাড়া অন্যান্য অনেক বিষয়, আমি নানান বিষয়ে যেহেতু পাঠ করি, এবং পাঠের সময় আমি আবার মার্জিনে মন্তব্য করতে যা বোঝায় আমি সেগুলো রেখে দিই। এবং কখনো কখনো কোনো একটা প্রবন্ধ পাঠ করে হয়তো নতুন একটা আইডিয়া চলে আসে। ফলে আমার ক্ষেত্রে প্রবন্ধ লেখার জন্য বিষয়ের কোনো অভাব ঘটে না। রাজু ভাই, সাহিত্যের সফলতা বলতে আপনি কি বোঝেন বা মনে করেন? হ্যাঁ, সাহিত্যের সফলতা মানে কি পাঠকদের প্রচুর প্রতিক্রিয়া, ব্যক্তিগত সন্তুষ্টি, নাকি পুরস্কার, স্বীকৃতি? সাহিত্যের সফলতার ব্যাপারটা কি? না, আমার মনে হয় না সাহিত্যের সফলতার সঙ্গে এগুলো মানে জড়িত। একটা কথা হলো যে শুধুই সাহিত্যের যে সফলতা বলতে যা বোঝায়, মানে লেখাটি সফল হলো কিনা, লেখাটি শিল্প সফল হলো কিনা, তাই তো। এর সঙ্গে তো আসলে অন্য যে বিষয়গুলো আপনি বলেন এগুলো কোনো সম্পর্ক নেই। এগুলো হচ্ছে একটি লেখা সফল হওয়ার পরের অভিজ্ঞতা, পরের প্রতিক্রিয়া। আপনার লেখালেখির ক্ষেত্রে এই যে দীর্ঘ জীবন, দীর্ঘ সময় ধরে লেখালেখি করছেন, কোথায় মাত্র 60 বছর। 60 বছরের মধ্যে 45 বছর ধরে তো লিখতেছেন, সেটা সেই অর্থে দীর্ঘ বলতেছি। সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কি ছিল? আপনার সামনে বাধা কি ছিল? এমনি বাইরের দিক থেকে তো এরকম কোনো বাধা ছিল না। মানে থাকে না অনেক সময় যে জীবিকা আপনাকে এই লেখালেখিতে সহযোগিতা করছে না বা বাধা দিচ্ছে, এরকম অনেক জীবিকা আছে, অনেক রকম আছে। সেই বাধা আমি কখনো অনুভব করিনি। আমার জন্য বাধা যেটা, সেটা শৈল্পিক বাধা, যে আমি সেই শিল্পসম্মত মানে শিল্প সফল যে লেখা সেটি লিখতে পারছি না। সেটা একটা অদৃশ্য বাধা হিসেবে আমার মধ্যে কাজ করে, কিন্তু আক্ষরিক অর্থে এরকম কোনো বাধা আমি বোধ করি না। রাজু ভাই, সামাজিক বা সাংস্কৃতিক বিষয়গুলো আপনার লেখালেখিতে কিভাবে প্রভাব ফেলে? আমরা আপনাকে খুবই আপসহীন একজন লেখক হিসেবে জানি, এবং আপনি কোনো কিছু বলতেই ছাড় দেন না। যে কোনো রকম অনাচার, যে কোনো রকম অন্যায়ের প্রতিবাদ আপনি করেন। সেই জায়গায় সামাজিক সাংস্কৃতিক বিষয়গুলো এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেল, এই বিষয়গুলো আপনার লেখালেখিকে কিভাবে প্রভাবিত করে? আমার লেখাকে আমি প্রভাবিত করেছে, মানে আমার লেখাকে, সেটা হলো আমি এই বিষয়ে সরাসরি লিখেছি, এবং সেটা আগস্টের 5 তারিখের বহু আগে। এবং আপনি দেখেছেন বোধহয় আমি ফেসবুকে কিন্তু এর আগে বহু আগে থেকে আমি লিখেছি। এমনকি আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায়, তখনও আমি নানান ইস্যুতে, সামাজিক বিষয়ে, রাজনৈতিক বিষয়ে আমি কিন্তু সমালোচনামূলক পোস্ট আমি লিখেছি, ঠিক আছে। এবং এছাড়াও আমি বিভিন্ন বিষয়ে আমি প্রবন্ধ লিখেছি, যেমন মৌলবাদের উত্থান, একদম এগুলো নিয়ে আমি লিখেছি। এবং সরকার মৌলবাদের সঙ্গে যে সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, এইসব নিয়ে আমি আওয়ামী লীগ আমলেই আমি প্রবন্ধ লিখেছি, একাধিক প্রবন্ধ লিখেছি, একটা দুটো। তো আপনি বোধহয় বলতে চাচ্ছেন যে লেখকের আসলে ভূমিকাটা কি? কি একদম 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 আমি মনে করি যে
লেখক তার সামাজিক দায়িত্ব লাগাতে পারে না। ঠিক আছে, এমনকি জীবনানন্দ দাশের মতো এত আত্মমগ্ন কবি বলে যিনি পরিচিত, সেই জীবনানন্দ দাশও কিন্তু তার সামাজিক দায়গুলো এড়িয়ে যান। আপনি যদি তার প্রবন্ধগুলো দেখেন, এমনকি কবিতাগুলো তো দেখেন, কবিতাগুলো তো অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা। এবং সেই গুধুলি সন্ধির নৃত্য, এবং একটা সময় দেখা গেল যে যেই বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশকে খুব পছন্দ করতেন, পরের দিকে তিনি আর পছন্দ করতে পারেননি। কেন পারেননি? কারণ হলো জীবনানন্দ দাশের মধ্যে পরবর্তী কবিতায় তার সামাজিক রাজনৈতিক প্রক্ষেপণ অনেক বেশি ছিল। সেটা বুদ্ধদেব বসু পছন্দ করতে পারেননি, তার নিজস্ব কি বলে নন্দনতাত্ত্বিক কারণ। কিন্তু লেখক হিসেবে জীবনানন্দ দাশ কিন্তু সামাজিক এই দায়িত্বগুলো কিন্তু পালন করেছে। আপনি তার নানান বিষয়ে আপনি প্রবন্ধ লিখতে পারবেন, শিক্ষা। কিন্তু আমাদের লেখকরা কি এখন এই দায়িত্ব পালন করছে? আমাদের এখানে লেখকরা সেই দায়িত্ব খুব অল্প সংখ্যক, এত অল্প সংখ্যক আমি অবাক হয়ে যাই যে এই 18 কোটি দেশের মানুষের দেশেই এত শত শত হাজার হাজার লেখক, ঠিক আছে, কিন্তু তাদেরকে কিন্তু এই দুঃসময়ে পাওয়া যায়নি। ফলে এই দুঃসময়ে যারা ছিল তারা আলাদা করে সম্মান আপনার কাছে পাবে। সম্মান বিষয়টা তাও নয়, বিষয়টা হলো লেখক তার দায়িত্ব পালন করেন। এরকম একজন কৃষক তার কৃষিকাজ করার মধ্যে তার দায়িত্ব পালন করে, এটা যেমন আলাদা করে সম্মান জানাবার কোনো বিষয় নাই, এখানেও তাই। একদম রাজু ভাই, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। আপনি আমাদের প্রিয় বোর্হেস বিশেষজ্ঞ এবং আপনি অসামান্য সব রচনা অনুবাদ করেছেন, বিশ্ব সাহিত্যের অনেক গুরুত্বপূর্ণ লেখা আমাদেরকে পড়ার সুযোগ করে দিয়েছেন। আপনাকে আমি বাংলাদেশের বাংলা ভাষার পাঠকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন করে আমরা আসলে র্যাপিড ফায়ার রাউন্ডে যাব। আপনি যদি আসলেই টাইম মেশিন পেতেন এবং পৃথিবীর যে কোনো সময় আপনি চলে যেতে পারতেন, যে কোনো একজন লেখকের সাথে আড্ডা দিতে পারতেন, তাহলে সেটা উনি কে হতেন, তার সাথে কি বিষয়ে আড্ডা দিতেন? কঠিন প্রশ্ন। আমি যদি লেখক বলেন তাহলে নিশ্চয়ই হুমারের সঙ্গে আমি আড্ডা দিতাম। অন্ধ হুমারের সাথে? হ্যাঁ, অন্ধ হুমারের সাথে। কি বিষয়ে আড্ডা দিতেন? নিশ্চয়ই মানে সাহিত্য বিষয়ে। দারুণ। রাজু ভাই, আমরা র্যাপিড ফায়ার রাউন্ডে যাই। এই রাউন্ডে হলো আমি যে শব্দটা বলবো আপনি সেটা দিয়ে মাথায় যা আসে তাৎক্ষণিক তাই বলবেন, নো চিটিং, বা আপনি বেশি সময় নিতে পারবেন না। 3 সেকেন্ডের মধ্যে আপনি উত্তর দিয়ে দিবেন। প্রথম শব্দ প্রেরণা। এটা অলৌকিক। প্রিয় শব্দ? ভালোবাসা। প্রিয় রং? নীল। যে মৌসুমে বেশি লেখেন? এরকম কোনো নির্দিষ্ট সময় নেই। প্রিয় সাহিত্য চরিত্র? যদি বলেন তাহলে আমি বলবো অনেকগুলো চরিত্র। প্রিয় গানের লাইন? না বুঝে কারে তুমি ভাষা। প্রিয় কবিতার লাইন? দূর পৃথিবীর গন্ধে ভরে ওঠে আমার এই বাঙালির মন। লেখার জন্য প্রিয় জায়গা? বিছানা। লেখার সময় আপনার পছন্দের খাবার বা পানীয় কি? যেটা পানীয় সেটা এই দেশে নিষিদ্ধ। লেখালেখি জীবনের বড় ভুল? আমি লেখালেখির জীবনকে ভুল হিসেবে দেখি না। এটা এই মন্তালের মতো নিজনীয় মন্তালে এই কবিতা লেখাটা এ হচ্ছে একটা এরর অফ নেচার। স্বপ্ন? পৃথিবীর মানুষ সবাই শান্তিতে থাকে। পিতৃত্ব? আনন্দময়। যৌনতা? ততোধিক আনন্দময়। অপছন্দ করি? হিপোক্রেসি মানে ভণ্ডামি। যা বলতে চাই জোরে সবাইকে। কি সময় ন্যায়ের পক্ষে থাকুন। সব সময় ন্যায়ের পক্ষে থাকুন। আমি নিশ্চিত রাজু ভাইয়ের কথা শুনে আমাদের দর্শক পাঠকরাও ন্যায়ের পক্ষে থাকবেন, পড়বেন রাজু ভাইয়ের বই। রাজু ভাই, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ শিমুল। কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে আমরা কথা বলছিলাম কবি, প্রাবন্ধিক, অনুবাদক রাজু আলাউদ্দিনের সঙ্গে। দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।